आज की रात मजा हुस्न का आँखों से একটা হিন্দি গান চালিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসলাম। গানটি শেষ হতে না হতেই নাকে একটা বিকট দুর্গন্ধ এলো। গন্ধটা চেনা। মেডিকেল কলেজের লাশ কাটা ঘরের সামনে একবার ঠিক এই রকমই গন্ধ পেয়েছিলাম। গন্ধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সহ্য করতে পারলাম না। বাসে কি কেউ পচা মাংস বা মাছ নিয়ে উঠেছে? কৌতূহল নিবৃত্তি করার জন্য যেই চোখ খুলেছি, একটি দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আমার পিলের চমকে উঠল। মাথার সব কটা চুল যেন খাড়া হয়ে উঠল। আমার ঠিক পাশেই সেই ভদ্রলোকের জায়গায় বসে আছে একটা পচা গলা জীবন্ত মৃতদেহ। নমস্কার, আমার নাম ঋষিকা। কাগজ কলম অডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি অভিজিৎ হালদারের লেখা গল্প মাঝ রাতের বাস। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক, স্টেশন আলাপি ভদ্রলোক, বাস কন্ডাক্টর এবং কথকের মামা। শুরু হচ্ছে মাঝ রাতের বাস। কলেজের ফাইনাল পরীক্ষা দিয়ে অনেক দিন পর মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। মামার বাড়ি ছোটনাগপুর জেলার এক দেহাতি পাড়া গাঁয়ে। শিয়ালদহ থেকে ট্রেন তো ধরলাম, কিন্তু মুশকিলটা বাঁধল ঠিক মাঝ রাস্তায়। বলা কওয়া নেই, হঠাৎ করে শ্রমিক সংগঠনের অবরোধ। লাল ঝান্ডা আর স্লোগানের হুমকিতে ট্রেন প্রায় 6 ঘন্টা দাঁড়িয়েছিল, যার ফলে 6টার বদলে গন্তব্যে পৌঁছালাম রাত 11:30টায়। স্টেশনে থামলে আমি নেমে পড়লাম। স্টেশনটি সম্পূর্ণ জনশূন্য। স্টেশন মাস্টার বা অন্যান্য কোনো রেলকর্মীর দেখা নেই। স্টেশনের উপর সমস্ত দোকানপাট বন্ধ। নির্জন স্টেশন যেন খাঁ খাঁ করছে কবরস্থানের মতো। এদিক ওদিক চেয়ে দেখলাম আমার সাথেও আরও 4 জন যাত্রী এই নির্জন প্ল্যাটফর্মে পদার্পণ করলেন। স্টেশনের সমস্ত নৈঃশব্দকে ছিন্ন করে ট্রেনটি তীক্ষ্ণ হুইসেল বাজিয়ে ধীরে সুস্থে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। দেখে বেশ অবাক হলাম যে যাত্রী 4 জন আমার সঙ্গে ট্রেন থেকে এই স্টেশনে নামলেন, তারা স্টেশনের বাইরের দিকে না গিয়ে স্টেশন ঘরের দিকে চলতে শুরু করলেন। তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, ও মশাই, এদিকে না গিয়ে ওদিকে রাস্তা ধরলেন কেন? ভদ্রলোক আমার প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে আপাদমস্তক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করলেন। তারপর সর্দি বসা গলায় বললেন, ছোট ভাইয়ের কোত্থেকে আসা হচ্ছে? আগে কলকাতা। ও, আপনি তাহলে অতিথি? তা এখানে রাত 9টার পর থেকে কোনো ভ্যান, রিক্সা, টোটো বা বাস পাওয়া যায় না, তাই আমরা স্টেশন ঘরে রাত কাটাতে যাচ্ছি। আপনিও চলুন, বাইরে একা একা দাঁড়িয়ে কি করবেন? ভদ্রলোকের প্রস্তাবে রাজি হলাম না। প্রথমত, আমার ক্লান্ত শরীর বিছানার জন্য তখন উদ্গ্রীব হয়ে আছে, যা স্টেশন ঘরে পাওয়া অসম্ভব। দ্বিতীয়ত, শিয়ালদহ থেকে ট্রেন ধরার সময় মামার বাড়ির লোকেদের জন্য অনেক মিষ্টি কিনেছিলাম। সেগুলো কয়েক ঘন্টার মধ্যে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। আমি বললাম, ওয়েটিং রুমে রাত কাটানোটা দাদা আমার পক্ষে সম্ভব নয়। আজকে যে কোনোভাবে মামার বাড়িতে পৌঁছতেই হবে। তা কোথায় আপনার মামার বাড়ি? ভদ্রলোকের কৌতূহলী প্রশ্ন। বিষ্ণুপুর গ্রামের বটতলা, সেখানে। শুনেই ভদ্রলোক কতকটা উৎকণ্ঠার সাথে বললেন,
তাহলে তো জামতলার রাস্তা হয়ে রূপনারায়ণের ব্রিজটা পার হতে হবে। আপনি দয়া করে আমাদের সঙ্গেই থেকে যান, বরং কাল ভোরে রওনা দেবেন। ভদ্রলোক রাস্তা হয়তো ঠিক বলেছেন, কিন্তু একজন স্টেশন আলাপি অপরিচিত যুবককে নিয়ে ওনার এতটা ব্যস্ত হওয়ার কারণ আমি খুঁজে পেলাম না। ছোটবেলা থেকে এখানে কতবার এসেছি, কিন্তু কই কখনো তো এই অঞ্চলে কোনো চোর ডাকাতির বদনাম শুনিনি। আমি ভদ্রলোককে আশ্বস্ত করার জন্য বললাম, বৃথা দুশ্চিন্তা করছেন দাদা, পথ আমার চেনা, হাঁটতে হাঁটতে দিব্যি পৌঁছে যাব। পার্থক্য শুধু এটাই, বাস থাকলে 20 মিনিট আর পায়ে হাঁটলে 1 ঘন্টা। ভদ্রলোক এবার একটা অযৌক্তিক নির্দেশ দিলেন। বেশ ভয়ের সাথে বললেন, যাচ্ছেন যখন যান, কিন্তু 18 নম্বর বাসে উঠবেন না। লোকটির কথা শুনে মাথা নাড়লাম বটে, কিন্তু কানে কিছু তুললাম না। সোজা স্টেশনের বাইরের দিকে হাঁটা শুরু করলাম। তবে মনে একটি সন্দেহ উঁকি দিল, লোকটি একটি বেশি পরোপকারী নয়, না চিত্তগ্রস্ত। নইলে এক অপরিচিত সহযাত্রীকে নিয়ে এত চিন্তার কি আছে? আর 18 বাসে উঠলে ক্ষতি কি? অথচ এ তল্লাটে সবাই জানে 18 নম্বর এই রুটের সেরা বাস। অথচ একটু আগে নিজেই বলছিলেন না এখন এ রাতে কোনো গাড়ি পাওয়া যাবে না। স্টেশনের বাইরে এসে দেখলাম সত্যি জনমানবের চিহ্ন নেই। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। দোকানপাট তো সবই বন্ধ। কুকুরগুলো ঘুমিয়ে পড়েছে বোধহয়। পকেট থেকে ফোনটা বার করলাম। মামার নম্বর ডায়াল করে কানে দিতেই 3 বার টিক টিক শব্দ করে কলটা কেটে গেল। বেশ বুঝতে পারলাম এখানকার নেটওয়ার্কও ঘুমিয়ে পড়েছে। অগত্যা 2 পাই ভরসা। ওয়েলকাম টু কাগজ কলম আর্ট একাডেমি। এখানে গিটার, ব্যাস গিটার, তবলা, পিয়ানো, মিউজিক্যাল প্যাড, ঢোল, ড্রাম ইত্যাদি বাদ্যযন্ত্র, গান এবং ড্রয়িং অতি যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে শেখানো হয়। প্রত্যেকটি কোর্সের পর পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। এমনকি ছাত্রদের নিয়ে মঞ্চে অনুষ্ঠানও করা হয়। কসবা, বালিগঞ্জ, রুবি, টেগোর পার্ক, দমদম, সেক্টর 4, সোনারপুর, নরেন্দ্রপুর, রাজপুর, গড়িয়া ইত্যাদি অঞ্চলে আমাদের শাখাও রয়েছে। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604 অথবা 8617287161 এই নম্বরে। প্রয়োজনে আমাদের ইমেলও করতে পারেন। আমাদের ইমেল আইডি হল kagojkolom001@gmail.com। নমস্কার, আপনাদের স্বাগত কাগজ কলম আর্ট একাডেমিতে। এই অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রতে অতি যত্ন সহকারে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা আঁকা শেখানো হয়। পরীক্ষা ও প্রদর্শনী করার ব্যবস্থা উপলব্ধ রয়েছে। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604 অথবা 8617287161 এই নম্বরে। প্রয়োজনে আমাদের ইমেলও করতে পারেন। আমাদের ইমেল আইডি হল kagojkolom001@gmail.com। কসবা, বালিগঞ্জ, রুবি, টেগোর পার্ক, দমদম, সেক্টর 4, সোনারপুর, নরেন্দ্রপুর, রাজপুর, গড়িয়া ইত্যাদি অঞ্চলে আমাদের শাখা রয়েছে। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন শীঘ্রই। নমস্কার। শুনছেন মাঝ রাতের বাস। কথক কলেজের ফাইনাল পরীক্ষা দিয়ে অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছিলেন, কিন্তু রেল অবরোধ চলার দরুন মাঝরাতে তিনি স্টেশনে পৌঁছান। স্টেশন আলাপি এক ভদ্রলোক অনুরোধ করেন
যে তিনি যেন 18 নম্বর বাসে না ওঠেন। প্ল্যাটফর্মের বাইরে এসে কথক দেখেন জনশূন্য স্টেশন চত্বরে বাস, রিক্সা, টোটো, অটো কিচ্ছু নেই। অগত্যা তিনি হাঁটতে শুরু করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা শুরু করলাম। নিজের পায়ের শব্দে নিজেরই সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। ল্যাম্পপোস্টের আলোই একমাত্র সম্বল, কারণ রাস্তা ছাড়া আর কোথাও লাইট নেই। ফলে রাস্তার দুপাশের জগৎ একেবারে অন্ধকার। সেই নিরেট অন্ধকারে কোনো আততায়ী ওত পেতে বসে থাকলে টের পাওয়া একদম অসম্ভব। মনে মনে ভাবলাম, যদি আজ লোডশেডিং থাকতো তাহলে একা একা এই পথে পাড়ি দেওয়ার সাহস আমার হতো না। বাজারের মোড় ঘুরতেই হঠাৎ একজোড়া তীব্র আলোয় আমার চোখ দুটি যেন ধাঁধিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ডান হাত তুলে চোখ দুটিকে আড়াল করার চেষ্টা করলাম। সেই অপ্রত্যাশিত তীব্র আলোর আক্রমণে প্রথমটা কেমন যেন হতভম্ব হয়ে গেলাম, কিন্তু একটু ঠাওর হতেই মনে হলো যেন লরি বা ট্রাক জাতীয় কোনো গাড়ি দাঁড়িয়ে আছে আমার সম্মুখে, এবং তার হেডলাইট থেকেই নির্গত হচ্ছে এই জোরালোর আলোর স্রোত। কানে এলো ইঞ্জিনের হাঁপানির শব্দ। বাস তো হতেই পারে। কৌতূহলবশত আলোর উৎসের দিকে ছুটলাম। কাছে গিয়ে আনন্দে প্রায় লাফিয়ে উঠলাম। দেখলাম একটা বাস দাঁড়িয়ে আছে, আর তার মাথায় জলজল করছে 18 নম্বর লেখা প্লেটটি। এক মুহূর্ত সময় নষ্ট না করে উঠে গেলাম, কিন্তু বাসে উঠতেই আমার বিস্ময়ের আর কোনো অন্ত রইল না। এত রাতেও বাসে এত লোকজন এলো কোথা থেকে? ট্রেন থেকে নেমেছিলেন মাত্র কয়েকজন লোক, কিন্তু তারাও তো এতক্ষণে ওয়েটিং রুমে দিব্যি ঘুমিয়ে পড়েছে। তাহলে আশেপাশে কি কোনো বিয়ে বাড়ি আছে? না, লোকজনের পোশাক দেখে তো তাও মনে হচ্ছে না। মনে হাজার একটা প্রশ্নের উদয় ঘটলেও দরজার পাশে বসে থাকা একটি ভদ্রলোকের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাসের চালক থেকে শুরু করে যাত্রীরা, এমনকি কচিকাচারাও ভীষণ রকমের গম্ভীর। কেউ পরস্পরের সাথে কথা বলছে না, টুঁ শব্দটিও হচ্ছে না বাসে। আমার দিকে দু একজন দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু সে চোখের চাহনি আমার ভালো লাগলো না। কেমন যেন অশুভ চাহনি। এমন নিরর্থক চাহনির কোনো কারণ খুঁজে পেলাম না। একটি যান্ত্রিক আর্তনাদের সাথে থরথর করে কেঁপে উঠল বাসটি। তারপর প্রচণ্ড বেগে চলতে শুরু করলো। জানলা দিয়ে দেখতে পেলাম বাতি স্তম্ভে মোড়া বাজার চত্বর ছাড়িয়ে বাস প্রবেশ করলো অন্ধকার জগতে। আমার পাশে বসে থাকা ভদ্রলোকের পরনে প্যান্ট এবং শার্ট, কোলে একটি ব্যাগ, দেখে অফিস যাত্রী বলেই মনে হয়। সামনের দিকে পলকহীন দৃষ্টিতে চেয়ে আছেন, চোখ দুটি অস্বাভাবিক ধরনের স্থির। মেট্রো রাস্তায় বাসটি ঝাঁকুনি দেওয়ায় অসাবধান থাকার দরুন সেই ভদ্রলোককে দিলাম এক ধাক্কা, আর ধাক্কা দিতেই বুকটা ছেদ করে উঠল। এমন ঠান্ডা এবং এমন পাথরের মতো আড়ষ্ট শরীর কি কোনো জীবিত মানুষের হতে পারে? মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। আমার কথায় সেই প্রেতের মতো আড়ষ্ট ভদ্রলোকটি কোনো উত্তর দিলেন না, যেন তার ইন্দ্রিয়গুলি কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। কন্ডাক্টরকে ডাকলাম, দাদা টিকিটটা। আমার ডাক শুনে বাস কন্ডাক্টর এলেন। তার সাথে চোখাচোখি হতেই সেই অজানা ভয়টা আরো চেপে বসল। চোখে যেন তার কোনো প্রাণ নেই। এমন স্থির ঝকঝকে চোখ দুটি মানুষের কি হতে পারে? কোথায় যাবে? ভয়ানক কণ্ঠস্বর, যেন কোনো অতল গিরিখাত দিয়ে ভেসে আসছে। ঢোক গিলে বললাম, বিষ্ণুপুর। মানি ব্যাগ থেকে টাকা বার করার আগেই
সে মুখে ম্লান হাসি নিয়ে টিকিট না কেটেই বাসের পেছন দিকে চলে গেল। এখানে সব কেমন যেন অদ্ভুত, মনে একটা খটকা লাগলো। এখন মনে হচ্ছে স্টেশনের সেই আলাপি ভদ্রলোকের কথা শুনলেই ভালো হতো। মনের অশান্তি দূর করার জন্য কানে হেডফোন লাগিয়ে নিলাম। आज की रात मजा हुस्न का आँखों से একটা হিন্দি গান চালিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসলাম। গানটি শেষ হতে না হতেই নাকে একটা বিকট দুর্গন্ধ এলো। গন্ধটা চেনা। মেডিকেল কলেজের লাশ কাটা ঘরের সামনে একবার ঠিক এইরকমই গন্ধ পেয়েছিলাম। গন্ধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সহ্য করতে পারলাম না। বাসে কি কেউ পচা মাংস বা মাছ নিয়ে উঠেছে? কৌতূহল নিবৃত্তি করার জন্য যেই চোখ খুলেছি, একটি দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আমার পিলের চমকে উঠল। মাথার সব কটা চুল যেন খাড়া হয়ে উঠল। আমার ঠিক পাশেই সেই ভদ্রলোকের জায়গায় বসে আছে একটা পচা গলা জীবন্ত মৃতদেহ। এই বিভৎস দৃশ্য দেখে আমি আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সরে গিয়ে পিছনে ঘুরে যা দেখলাম তা আমি এ জীবনে ভুলতে পারবো না। দেখলাম পিছনের সব যাত্রী কোনো এক অলৌকিক শক্তিতে পচা গলা মৃতদেহে পরিণত হয়েছে। যে হিংস্র এবং ক্রোধ প্রকাশ পাচ্ছে ওদের ওই জ্বলন্ত চোখ থেকে, তা ব্যাখ্যা করা অসম্ভব। ওরা যেন আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। দু একজনের মুখে ঐশাচিক হাসিও ফুটে উঠল। ঠিক এই সময় বাসের প্রত্যেকটি আলো নিভতে জ্বলতে শুরু করেছে। প্রদীপের শিখা নেবার আগে যেমন একবার দপ করে জ্বলে নিভে যায়, ঠিক তেমনি বাসের সবকটি আলো একবার তীব্র মাত্রায় জ্বলে উঠে হঠাৎ নিভে গেল। আমি জ্ঞানশূন্য হয়ে প্রাণ রক্ষা করার জন্য চলন্ত বাস থেকে দিলাম ঝাঁপ। প্রথমে বাতাসের প্রচণ্ড ঝাপটা অনুভব করলাম, তারপর মাথায় পাথরের আঘাত পেয়ে চোখের সামনে নেমে এলো ঘন অন্ধকার। নমস্কার, কাগজ কলম আর্ট একাডেমিতে কবিতা আবৃত্তি এবং গল্প পাঠের ক্লাস আয়োজন করা হয়েছে। এই ক্লাসে মঞ্চ সঞ্চালনা এবং বাক কৌশলও শেখানো হয়। বিশেষ দ্রষ্টব্য: অভিজ্ঞ শিল্পীরা সযত্নে শেখান, শিক্ষান্তে পরীক্ষা নেওয়া হয়, ছাত্রছাত্রীদের মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়। বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। অনলাইনের মাধ্যমেও ক্লাস করানো হয়। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604 এবং 8617287161 নম্বরে। প্রয়োজনে আমাদের ইমেলও করতে পারেন। আমাদের ইমেল আইডি হল kagoj01@gmail.com। কসবা, বালিগঞ্জ, রুবি, টেগোর পার্ক, দমদম, সেক্টর 4, সোনারপুর, নরেন্দ্রপুর, রাজপুর, গড়িয়া ইত্যাদি অঞ্চলে আমাদের শাখা রয়েছে। ইচ্ছুক ব্যক্তিগণ আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন। নমস্কার। Welcome to Kagoj Kolom Spoken English class. You can learn to speak and communicate English and learn various types of things such as email writing, personality development, group discussion, online learning, as well as interview skills. Here you will get constant teacher guidance, flexibility study times, interactive course materials, and many more. Exams will be conducted and you will be given certificates at the end of the course. Please contact the below numbers 62911 62604 and 8617 287 161. We have many branches at Kolkata.
They are located at Kosba, Baliganj, Ruby, Tagore Park, Damdam, Sector 4, Sonarpur, Narendrapur, Rajpur, Gadia, and others areas are also covered by us. So please contact us as soon as possible and join our spoken English class. Thank you. জনশূন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথক হঠাৎ এক বাসের সম্মুখীন হন। এত রাতে একটা বাসকে দেখতে পেয়ে লেখক মহা আনন্দে বাসে উঠে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর কথক লক্ষ্য করেন বাসের প্যাসেঞ্জাররা বড়ই অদ্ভুত ধরনের এবং তার ধারণা হয় প্যাসেঞ্জাররা জীবিত মানুষ নয়, ভৌতিক প্যাসেঞ্জারদের দল লেখককে আক্রমণ করতে এলেই লেখক চলন্ত বাস থেকে দেন ঝাঁপ। তারপর চোখ খুলে দেখলাম একটি ঘরের ভিতরের শুভ্র বিছানায় আমি শুয়ে আছি। জানলা দিয়ে ঘরে দিনের আলো প্রবেশ করছে, আসছে পাড়া গাঁয়ের পাখির কোলাহলের শব্দ। পাশ ফিরে দেখলাম মামা আমার বিছানার পাশেই একটি চেয়ারে বিষণ্ণ মুখে বসে আছেন। আমাকে চোখ খুলতে দেখে তার ধরে যেন প্রাণ এলো। বিছানার উপর উঠে যে একটু বসবো সে ক্ষমতাটুকুও আমার নেই। আমি কোথায় জিজ্ঞাসা করলাম। হাসপাতালে। প্রশ্নের উত্তর দিয়ে তিনি একটু ভৎসনা করে বললেন, এত রাতে এসছিস, একবার ফোনটা তো করতে পারতি। আমি আনতে যেতে না পারলেও লোক তো পাঠাতাম। আমি মামাকে 18 নম্বর বাসে চাপার ঘটনাটি বললাম। শুনে মামার দু চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি বেশ উত্তেজিত হয়ে বললেন, তুই কেন ওই পিশাচদের বাসে উঠেছিলি? তারপর মামা যা বললেন তা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি যে ওই বাস এবং বাসের মধ্যে থাকা প্রেতদের দলের কবল থেকে বেঁচে ফিরেছি তা আমার পরম সৌভাগ্য, এবং এই সৌভাগ্যের জন্য বিধাতাকে শত কোটি প্রণাম। গত 2 বছর আগে বর্ষার এক রাতে 18 নম্বর বাসটি স্টেশন থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। ব্রিজে উঠতেই বাস ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ফলে ব্রিজের রেলিং ভেঙে প্যাসেঞ্জার সমেত বাসটি উল্টে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় একজন প্যাসেঞ্জারও বাঁচেননি। পরের দিন সকালে বাসটি নদীর চড়ায় পাওয়া যায়। বাসের ভিতরে যাত্রীদের মৃতদেহ স্তূপাকার হয়েছিল। এই দুর্ঘটনার পর থেকেই অনেকে নাকি মাঝরাতে সেই ভুতুড়ে বাসটিকে রাস্তায় দ্রুত বেগে ধুলো উড়িয়ে ছুটতে দেখেছে। মাঝরাতে যেসব মাঝিরা নৌকা চালিয়ে ওই ব্রিজের কাছে যায় তারা নাকি সেই হতভাগ্য মানুষগুলির মর্মান্তিক আর্তনাদ শুনতে পায়। স্টেশন থেকে যাদেরই ওই বাসে উঠতে দেখা গেছে তারপর থেকে তাদের আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। খুব কমই নাকি আমার মতো ভাগ্যবান ব্যক্তি বেঁচে ফিরেছে। কাল রাত্রে স্টেশন আলাপে সেই ভদ্রলোক কেন আমাকে নিয়ে এত উদ্বিগ্ন ছিলেন সেটা এখন ঠাড়ে ঠাড়ে বুঝতে পারলাম। आज की रात मजा हुस्न का आँखों से একটা হিন্দি গান চালিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসলাম। গানটি শেষ হতে না হতেই নাকে একটা বিকট দুর্গন্ধ এলো। গন্ধটা চেনা। মেডিকেল কলেজের লাশ কাটা ঘরের সামনে একবার ঠিক এইরকমই গন্ধ পেয়েছিলাম। গন্ধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সহ্য করতে পারলাম না। বাসে কি কেউ পচা মাংস বা মাছ নিয়ে উঠেছে? কৌতূহল নিবৃত্তি করার জন্য যেই চোখ খুলেছি একটি দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আমার পিলের চমকে উঠল।
মাথার সব কটা চুল যেন খাড়া হয়ে উঠল। আমার ঠিক পাশেই সেই ভদ্রলোকের জায়গায় বসে আছে একটা পচা গলা জীবন্ত মৃতদেহ। নমস্কার, আমার নাম ঋষিকা। কাগজ কলম অডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি অভিজিৎ হালদারের লেখা গল্প মাঝরাতের বাস। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক, স্টেশন আলাপি ভদ্রলোক, বাস কন্ডাক্টর এবং কথকের মামা। শুরু হচ্ছে মাঝরাতের বাস।